আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রী। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস। বিএনপি জামাতের নৃশংসতা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশকে অস্থির করার ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না। এবং ঢাকা মেট্রো রেলের মিরপুর স্টেশনে ভাঙচুরের ঘটনায় 4 জন গ্রেফতার। হামলার মূল পরিকল্পনাকারী ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক, জানালো ডিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে এই সাক্ষাৎকালে নিহত 34 জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার করা হবে। বুলবুল আহমেদের প্রতিবেদন। কোটা সংস্কারের আন্দোলনের সময় দেশব্যাপী সহিংসতায় নিহত 34 জনের পরিবারের সদস্যদের সাথে রোববার সকালে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতায় নিহতদের স্বজনের হাতে পারিবারিক সঞ্চয়পত্র সহ নগদ অর্থ সহায়তা তুলে দেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে ধ্বংস করতে সরকার পতনের নামে যারা এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের খুঁজে খুঁজে বের করে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। সরকার প্রধান বলেন, বাংলাদেশকে নিয়ে আর কোনো খেলা খেলতে দেওয়া যায় না। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। বিএনপি জামাতের নৃশংসতা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতার জন্য বিএনপির লন্ডনে পলাতক নেতা তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে সরকার পতনের টার্গেট করেছিল। রোববার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির জেলা কমিটির উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দেশকে অস্থির করার ষড়যন্ত্র করেছে তাদের ছাড় দেয়া হবে না। বিএনপি জামাত ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মা, হানাদারদের প্রেতাত্মা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য। ঢাকা মেট্রো রেলের মিরপুর স্টেশনে ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, এই হামলার মূল পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলেও জানান ডিবি প্রধান। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মেট্রো রেলের মিরপুর স্টেশনে হামলা চালানো হয়েছে। হারুনুর রশিদ আরও বলেন, ডিবি হেফাজতে থাকা 5 জন সমন্বয়কারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। এতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই এখানে আনা হয়েছে। তাদের পরিবারকেও দুশ্চিন্তা না করার আহ্বান জানান ডিবি প্রধান। আপনারা জানেন, কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটির
সে হলো সহসভাপতি। কারফিউ শিথিল হওয়ায় সকাল থেকেই রাজধানীতে ছিল তীব্র যানজট। সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। এদিকে সাম্প্রতিক সহিংসতায় শঙ্কিত নগরবাসী ফিরতে শুরু করেছেন স্বাভাবিক জীবনে, কিন্তু আতঙ্ক কাটছে না পরিবহন চালকদের। এছাড়াও ডেটা সমস্যায় বিপাকে পাঠাও চালকরা। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় সর্দার রাজীবের প্রতিবেদন। নির্বাহী আদেশে রোববার সরকারি বেসরকারি অফিস চলে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ফলে সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। যানজটের কারণে অনেকেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটেন পায়ে হেঁটে। নির্দিষ্ট সময়ের পরেও কেউ কেউ পৌঁছান কর্মস্থলে। গাড়ি পাইছিলাম বাট অনেক লেট হওয়ার কারণে এখন অফিস টাইম লেট হয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছি। বাসের থেকে আপনার প্রাইভেট গাড়িগুলো আর কি বেশি। মেট্রো রেল নেই, যার জন্য যানজটের অনেক বেশি অসুবিধা হচ্ছে। ঠিক টাইমে অফিসে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। কারফিউ শিথিল হওয়ায় জনজীবনে ফিরতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস। দৈনন্দিন কাজেও বেরোচ্ছেন নগরবাসী। জনগণ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পেরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। আইয়ুব খানের আন্দোলন করেছি, আইয়ুব হটানো, এইরকম সহিংসতা আমি দেখিনি। মানুষের মধ্যে এখনো আতঙ্কটা কাটে নাই। তবে শঙ্কায় রয়েছেন পরিবহন চালকেরা। লোকজন আতঙ্কের ভিতরে আছে, গাড়িতে ওরকম একটা যাত্রী হয় না, রাস্তায় লোকজন নাই, আমরা যাত্রী পাচ্ছি না, খুব সমস্যায় আছি। মোবাইল ডাটাই তো এখন পর্যন্ত চালু হয় না, যার কারণে অ্যাপসটা না থাকার কারণে আমরা সব থেকে বেশি জটিলতার শিকার। এদিন ঢাকা সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কারফিউ শিথিল করা হয় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সাম্প্রতিক সহিংসতায় থমকে যাওয়া রাজধানী ফিরতে শুরু করেছেন আপন গতিতে। কারফিউ আরও শিথিল হওয়ায় কর্মজীবীরাও ছাড়ছেন স্বস্তির নিঃশ্বাস। ব্যস্ত নগরবাসী এখন যেন নেই আর দুদণ্ড কথা বলার সময়। তবে নৃশংস এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খেটে খাওয়া এই জীবন সংগ্রামীরা। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। নরসিংদীর ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেছেন জাতীয় তদন্ত প্রতিনিধি দল। সকালে 6 সদস্যের এই প্রতিনিধি দল নরসিংদী কারাগারে প্রবেশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর ফারুক আহমদ এই তদন্ত দলের আহ্বায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেন। জেলখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তদন্তের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। এ সময় তদন্ত দলের আহ্বায়ক জানান, নরসিংদীর ক্ষতিগ্রস্ত জেলখানা তদন্তের জন্য 6 সদস্যের কমিটি গঠনের পর প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আশা করা যায় এই কমিটি বেঁধে দেয়া সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেবে। এবং ওই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরও আমরা বক্তব্য নিয়ে আমরা আসলে এই মুহূর্তে আমাদের যদিও 10 দিনের সময় দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব এর মধ্যে যদি এই কাজটি শেষ করার জন্য। যদি বাই চান্স কোনো কারণে যদি সেটা না হয়, সেটা নিশ্চয়ই আপনারাও জানবেন, তাহলে হয়তো আমরা একটু সময় হয়তো এক্সটেন্ড জন্য চাবো। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তের হামলায় সিলেটের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। রোববার সকালে এই পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে বিভাগীয় কমিশনার এ ধরনের হামলাকে সার্বভৌমত্বের ওপর আঘাত বলে আখ্যায়িত করেন। ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নিজেদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সিলেটে জেলা প্রশাসক কার্যালয়, প্রধান ডাকঘর ও পুলিশ বক্স সহ 7টি সরকারি দপ্তর ও 21টি গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, এটি আলটিমেটলি দেশেরই ক্ষতি হয়েছে। আর জানমাল তো পবিত্র, এই শিক্ষাটা আসলে আমাদের দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে, যে রাষ্ট্রীয় সম্পদকে যেন সে নিজের সম্পদ মনে করে। ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। 2 দিন আগেও বন্দরে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ 85 থেকে 88 টাকায় বিক্রি হলেও এখন কেজি প্রতি 5 থেকে 7 টাকা কমে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। এদিকে পেঁয়াজের দাম কমলেও বর্তমান পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাদের তেমন আনাগোনা না থাকায় বেচাকেনা অনেকটাই কম বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও ভারতের 40% এবং বাংলাদেশের 10% শুল্কের কারণে পেঁয়াজের দাম কমছে না। উভয় দেশ শুল্ক প্রত্যাহার করে নিলে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে, তেমনি দামও অর্ধেকে নেমে আসবে।
3-4 দিন আগে ছিল বাজার আপনার নাসিক মাল 90-92, আর আজকে গতকাল থেকে আজ অবধি বাজার কেজিতে 4-5 টাকা কাটছে। দুঃখিতে বেচে কেনা কমজোরি, মালের বাজার স্থায়ী নাই, এক টাইমে এক দাম। ভারত সরকার এক্সপোর্টের উপরে ডিউটি বসিয়েছে, ডিউটি বসানোর কারণেই কিন্তু পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এর প্রভাব পড়েছে, দাম বাড়ার প্রভাব পড়েছে। আমদানিকারকরা তারপরেও বেশ কিছু এলসি করেছে, আমাদের পাইপলাইনে মাল রয়েছে। দিনের বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নদী ও জলাধারের পানি ব্যবহার করে ফসল উৎপাদনে বিএমডিএর প্রকল্পের 40% কাজ শেষ, 98টি পাম্প দিয়ে পানি যাবে জমিতে। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরো একবার। ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা বরেন্দ্র এলাকায় পানির স্তর নিচে নামছে। এই পরিস্থিতিতে নদী ও বিভিন্ন জলাধারের পানি ব্যবহার করে ফসল উৎপাদনের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন জমিতে নিরবিচ্ছিন্ন সেচ দিতে 170 কোটি টাকার প্রকল্প হাতে নেয় তারা। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের 40% কাজ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিমউদ্দিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গভীর ও প্রশস্ত করে খনন করা হয়েছে দীর্ঘদিন ধরে কোনো কাজে না আসা চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার মরা খালগুলো। সেখান থেকে 98টি সোলার প্যানেলের মাধ্যমে 98টি সেচ পাম্প দিয়ে কৃষকের জমি পর্যন্ত সেচের পানি যাবে, আর খালে পানি আসবে নদীর ভাসমান পাম্প স্টেশনের মাধ্যমে। এই প্রক্রিয়ায় জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প নামে এই প্রকল্প হাতে নেয় বিএমডিএ। পানি সরবরাহের জন্য উৎস হিসেবে ধরা হয় মহানন্দা ও পুনর্ভরবা নদীকে। এসব নদী থেকে জলাধারে পানি সংরক্ষণের জন্য 38 কিলোমিটার খাল এবং একটি পুকুর ও 2টি বিল পুনঃখনন করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে এক ফসলি জমিতে পানি মিলবে বছর জুড়ে, পাশাপাশি সেচ সুবিধা পাবে অনাবাদি জমি। উত্তরাঞ্চল তো আসলে তো মরুভূমি প্রবণ এলাকা, এখানে নানানভাবে নদী শুকিয়ে যায়, নদী থেকে সেচের ব্যবস্থা নাই। একবার পানি দিতে গেলে 2000 টাকা নেয়, তারপরও পাওয়া যায় না, কুসের গেলা সব মরে যায়। এই স্কিমটা যদি চালু হয়, এই অত্র এলাকাটা জিন্দা হবে। যে ব্যবস্থা সরকার নিয়েছে, এখান থেকে যদি পানি পাই কৃষকের জন্য প্রচুর পরিমাণ উপকার হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, সারা বছর যেন কৃষক তাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারে, সে লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। যেসব এলাকায় এক ফসলি চাষাবাদ হতো, পানির অভাবে কৃষকরা চাষাবাদ করতে পারতো না, সেখানে আমরা এই সেচের পানির এই ব্যবস্থা করেছি এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2026 সালের জুন পর্যন্ত। ইতোমধ্যে শেষ হয়েছে প্রকল্পের 40% কাজ। প্রকল্পের আওতায় 2290 হেক্টর জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 18,320 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের 2 শিশুসহ 4 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য 250 শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমার জানার মতো আমি দেখছি না ভাই, হ্যাঁ এতে বালা কোনো ফুলা পারি না এলাকা। ভিতর থেকে বদ্ধ অবস্থায় আমরা 4টা লাশ পেয়েছি, যেই ঘরটাকে বাইরে থেকে ভেঙে লোকজন ভিতরে ঢুকেছে। তো এই অবস্থায় আমরা 4টা লাশ পেয়েছি। লাশগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সুরতাল প্রতিবেদন তৈরি করে আমরা লাশগুলো মর্গে প্রেরণ করেছি, আর আইনগত যে ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন। রংপুরে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও অন্তত 20 জন। রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জের 20 মাইলে গতকাল ঢাকামুখী অপু ক্লাসিক যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী ফারুক আহমেদ ও ছেলে মাশরাইক মারা যান।
অপরদিকে পীরগঞ্জের মোনাইল মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহজাদি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের মোনাজ্জল হোসেন মাস্টারের স্ত্রী। দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ সুলাইমান শেখ। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। সাভারের সরকারি খাস জমিতে দখলে থাকা বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট SM রাসেল ইসলাম নূর। তিনি বলেন, দত্তপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি জোর করে 70% খাস জমি দখল করে বাসাবাড়ি ও দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুলডোজার দিয়ে সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিশ্রমী সফলতা আনয়ন করে, সকলের জন্য বীমা, এই স্লোগানে শিল্পাঞ্চল আশুলিয়ায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জুন 2024 টপ পারফর্মার কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আশুলিয়া শাখা ব্যবস্থাপক বেলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেড অফিসের ডেপুটি রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কবির হোসেন। পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী ও তার বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহমেদ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি ABM ফজলুর রহমান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে নগরীর বিভিন্ন স্থানে নাশকতার মামলায় গত 24 ঘন্টায় নতুন করে আরও 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের আলোচিত শিবির ক্যাডার মোহাম্মদ সরোয়ার। নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বহদ্দার হাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে সরোয়ারের নাম তদন্তে উঠে এসেছে। এর ভিত্তিতে বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরোয়ার CMP পুলিশের সন্ত্রাসী তালিকাভুক্ত শীর্ষ অপরাধী। এ নিয়ে তার নামে 21টি মামলা রয়েছে বলে জানান তিনি। চলমান কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত নগরের বিভিন্ন থানায় দায়েরকৃত 20টি মামলায় মোট 516 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। নগরীর বিভিন্ন ইলেকট্রনিক মার্কেটে ঘুরে ঘুরে এ প্রচার প্রচারণা চালান বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদ। এ সময় বৈদ্যুতিক ব্যবসায়িক ঐক্য পরিষদের মোহাম্মদ জসিম উদ্দিন রাজু তার ছাতা মার্কা নিয়ে প্রচার করেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করেন। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য তাকে জয়ী করার জন্য ভোটারদেরকে আহ্বান জানান। 3 আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচনে 2টি প্যানেলে মোট 908 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই স্লোগানে চট্টগ্রামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর পোলো গ্রাউন্ড মাঠে এ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের DIG নুরে আলম মিনা, CMP পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পূর্ব অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষ করব দিনের বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রী। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস। বিএনপি জামাতের নৃশংসতা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশকে অস্থির করার ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না। ঢাকা মেট্রো রেলের মিরপুর স্টেশনে ভাঙচুরের ঘটনায় 4 জন গ্রেপ্তার। হামলার মূল পরিকল্পনাকারী ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক জানালো ডিবি। এবং নদী ও জলাধারের পানি ব্যবহার করে ফসল উৎপাদনে বিএনডিএর প্রকল্পের 40% কাজ শেষ। 98টি পাম্প দিয়ে পানি যাবে জমিতে। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।